আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের মিসাইলে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চুরমার। ইসরায়েলে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা, হাইফা তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ। বিশেষজ্ঞরা ইরানের চোখে আমেরিকার সর্বনাশ দেখছে। ইরান যুদ্ধে নাম লেখালো ইউক্রেন, এখনও কি নীরব থাকবে রাশিয়া? ইরানি কৌশলে নাস্তানাবুদ মার্কিন বাহিনী, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কম। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হলো ইরানের মিসাইলে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চুরমার হওয়ার যে খবরটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে তার পেছনের সত্যতা এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউজ পোর্টালে দেখেছেন যে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে লক্ষ্য করে অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল নিক্ষেপ করা হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আর এই ঘটনার পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে যে বিশ্বের অন্যতম সুরক্ষিত এই বিমানবন্দরটি কি সত্যিই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, নাকি এটি একটি কৌশলগত আঘাত মাত্র। কারণ আপনারা জানেন যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম বিশ্বের অন্যতম সেরা একটি প্রযুক্তি, কিন্তু সাম্প্রতিক এই হামলায় দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে এই প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম হয়েছে আক্রমণকারী প্রযুক্তি, যার ফলে বিমানবন্দরে বেশ কিছু অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এবং এর তাৎক্ষণিক প্রভাব হিসেবে বিশ্বব্যাপী বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যা বিশ্ব অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থায় একটি বড় ধরনের ধাক্কা দিয়েছে। কারণ বেন গুরিয়ন বিমানবন্দর শুধু যাত্রীদের জন্যই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য এবং কার্গো পরিবহনের ক্ষেত্রেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাব হিসেবে কাজ করে। তাই এই ধরনের একটি সংবেদনশীল জায়গায় হামলার অর্থ হল সরাসরি একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানা। আর এই ঘটনার পর সাধারণ জনগণের মধ্যে যে মাত্রায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা সামাল দিতে প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সাইরেনের শব্দে সাধারণ মানুষকে বারবার নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে দেখা গেছে, যা এক ধরনের গভীর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। এই মুহূর্তে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা একটু চিন্তা করে দেখুন। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল ইসরায়েলে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা এবং হাইফা ও তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণের যে খবরগুলো সামনে আসছে তার বিস্তারিত বিশ্লেষণ। আপনারা হয়তো জানেন যে হাইফা এবং তেল আবিব হল ইসরায়েলের অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং বাণিজ্যিক প্রাণকেন্দ্র, যেখানে বিশ্বের বহু বড় বড় টেক জায়ান্ট এবং বহুজাতিক কোম্পানির সদর দপ্তর অবস্থিত। তাই এই শহরগুলোতে যখন মুহুর্মুহু হামলার খবর আসে তখন তা শুধুমাত্র একটি আঞ্চলিক সমস্যা হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং এটি বিশ্ব অর্থনীতির জন্যেও একটি অশনি সংকেত হিসেবে দেখা দেয়। রাতের আকাশে যখন একের পর এক মিসাইল ধেয়ে আসার দৃশ্য দেখা যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সেগুলোর সংঘর্ষে যে তীব্র আলোর ঝলকানি সৃষ্টি হয় তা দূর থেকে দেখতে অনেকটা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হলেও বাস্তব পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং উদ্বেগজনক। এই ধরনের হামলায় সাধারণ জনগণের জানমালের সুরক্ষার জন্য যে বিশাল সংখ্যক বাংকার এবং সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা রয়েছে সেগুলোও অনেক সময় পর্যাপ্ত মনে হয় না যখন আক্রমণের মাত্রা এতটা তীব্র হয়। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী উত্তেজনার শেকড় অনেক গভীরে প্রথিত এবং এই ধরনের প্রতিটি আক্রমণ এবং পাল্টা আক্রমণ সেই উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। অনেকেই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করেন যে এই ধরনের সামরিক পদক্ষেপের আসল উদ্দেশ্য কী। আসলে ভূরাজনীতিতে অনেক সময় সরাসরি যুদ্ধের চেয়েও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা এবং প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়াটা বেশি কার্যকর হিসেবে বিবেচিত হয়। হাইফার মতো একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরীতে হামলার কারণে আন্তর্জাতিক নৌবাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে, যা বিশ্বব্যাপী সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। এবার চলুন আলোচনা করি আমাদের তৃতীয় শিরোনামটি নিয়ে, যেখানে বলা হচ্ছে বিশেষজ্ঞরা ইরানের চোখে আমেরিকার সর্বনাশ দেখছেন। এই কথাটির আসলে গভীর ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য রয়েছে, যা আমাদের একটু বিশদভাবে বুঝতে হবে।
আপনারা সবাই জানেন যে আমেরিকা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এবং আধিপত্য বজায় রেখে চলেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইরান যেভাবে তাদের সামরিক, কূটনৈতিক এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করেছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখছেন যে ইরান শুধুমাত্র সামরিকভাবেই নয়, বরং অর্থনৈতিক জোট এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আমেরিকাকে কোণঠাসা করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে ইরান ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক ব্লকগুলোর সাথে নিজেদের সম্পর্ককে কতটা মজবুত করেছে, যার মূল লক্ষ্যই হল আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য কমানো এবং বিকল্প একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তবে বুঝতে পারবেন যে যখন কোনো একটি দেশ বা জোট আন্তর্জাতিক বাণিজ্যের ডলারের ব্যবহার কমিয়ে দেয়, তখন তা সরাসরি আমেরিকার অর্থনীতির ওপর একটি বড় ধরনের আঘাত হানে এবং মূল্যস্ফীতির মতো সমস্যাগুলো বাড়িয়ে দেয়। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর ওপর ইরানের যে কৌশলগত নিয়ন্ত্রণ রয়েছে তা যে কোনো মুহূর্তে বৈশ্বিক জ্বালানি সরবরাহকে বাধাগ্রস্ত করতে পারে, এবং এই ধরনের পরিস্থিতি তৈরি হলে আমেরিকাসহ পুরো পশ্চিমা বিশ্বকে এক নজিরবিহীন জ্বালানি সংকটের মুখে পড়তে হবে। আমাদের চতুর্থ বিষয়টি অত্যন্ত চমকপ্রদ এবং একই সাথে জটিল, যেখানে ইরান যুদ্ধে ইউক্রেনের নাম লেখানো এবং রাশিয়ার সম্ভাব্য নীরবতা বা পদক্ষেপ নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনারা হয়তো অবাক হতে পারেন যে পূর্ব ইউরোপের একটি দেশ যারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত, তারা কিভাবে মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে জড়িয়ে পড়ল। এর পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তিগত সহযোগিতা এবং ভূরাজনৈতিক সমীকরণের এক অদ্ভুত সংযোগ। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল যে রাশিয়া তাদের সামরিক অভিযানে ইরানের তৈরি ড্রোন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করছে, আর এর ফলেই ইউক্রেন এবং ইরানের মধ্যে একটি পরোক্ষ শত্রুতা তৈরি হয়েছে। এখন যখন মধ্যপ্রাচ্যে ইরানের ওপর আক্রমণ হচ্ছে বা ইরান নিজেই সংঘাতে জড়াচ্ছে, তখন ইউক্রেন কূটনৈতিক এবং ক্ষেত্রবিশেষে বুদ্ধিবৃত্তিক বা ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের মাধ্যমে এই সমীকরণে প্রবেশ করেছে বলে অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন, কারণ ইউক্রেন চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ যেন কোনোভাবেই তাদের দিক থেকে সরে না যায়, এবং একই সাথে তারা তাদের পরোক্ষ শত্রুকে দুর্বল করার যে কোনো সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই পরিস্থিতিতে রাশিয়া কি নীরব দর্শকের ভূমিকা পালন করবে? আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটু পড়াশুনো করেন বা খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাশিয়া কখনোই তাদের অন্যতম প্রধান কৌশলগত মিত্র ইরানকে একা ছেড়ে দেবে না, বরং রাশিয়া এই পরিস্থিতিকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হল ইরানি কৌশলে মার্কিন বাহিনীর নাস্তানাবুদ হওয়ার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে তার একটি বিস্তারিত চিত্র। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বর্তমান বিশ্বে সামরিক শক্তির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কৌশলগত বা অ্যাসিমেট্রিক রণনীতি, যেখানে আপনার প্রতিপক্ষ হয়তো আপনার চেয়ে সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী, কিন্তু আপনি এমন কিছু কৌশল অবলম্বন করছেন যা তাদের সেই বিশাল সামরিক শক্তিকে অকার্যকর করে দিচ্ছে। ঠিক এই কাজটি ইরান অত্যন্ত নিখুঁতভাবে করে আসছে। আমেরিকা যখন তাদের বিশাল বিমানগাহী রণতরী এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থান নেয়, ইরান তখন সরাসরি কোনো সংঘাতে না জড়িয়ে সাইবার স্পেস, ড্রোন প্রযুক্তি এবং তাদের আঞ্চলিক কৌশলগত মিত্রদের মাধ্যমে এমন এক মনস্তাত্ত্বিক এবং লজিস্টিক্যাল চাপ সৃষ্টি করে যা মার্কিন বাহিনীর জন্য সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তারা জানেন যে আমরা সবসময়ই ঘটনাগুলোর পেছনের কারণগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। এখানে মূল বিষয়টি হল কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স, যা ইরান গত কয়েক দশক ধরে অনুশীলন করে আসছে। তারা জানে যে আমেরিকার মতো একটি পরাশক্তির সাথে সরাসরি যুদ্ধে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, তাই তারা ছোট ছোট কিন্তু অত্যন্ত কার্যকর আঘাতের মাধ্যমে মার্কিন বাহিনীর উপস্থিতি এবং তাদের সাপ্লাই চেনকে ব্যাহত করার চেষ্টা করছে। ভাবুন তো একবার, একটি দেশের কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম একটি নির্দিষ্ট অঞ্চলে পড়ে আছে, কিন্তু তারা তাদের প্রকৃত লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারছে না। এটি যে কোনো সামরিক কমান্ডারের জন্যই একটি চরম হতাশার কারণ।